দেখো, আমরা পর্যায় সারণীর আজকে আরও কিছু ধর্ম আলোচনা করব এবং আজকে যে ধর্মগুলো আলোচনা করব তার মধ্যে আয়নন বিভব এবং ইলেকট্রন আসক্তি। আয়নন বিভব এবং ইলেকট্রন আসক্তি। খুব গুরুত্বপূর্ণ টার্ম। তোমাদের এই চ্যাপ্টারের হয়তো সবথেকে গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে আয়নন বিভব। আয়নন বিভব কাকে বলে সেটা তোমাদের বলার দরকার নাই, ক্লাস 10-এ পড়েছো। যে আমি যদি একটা 10 না 9-এ ছিল বোধহয়, আমি যদি একটা গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু নিই, সেই গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুর ভূমিস্তরে অর্থাৎ গ্রাউন্ড লেভেলে আছে, অর্থাৎ কোনো রকম ইলেকট্রন আগে থেকে উত্তেজিত অবস্থায় নাই, সর্বনিম্ন যে শক্তি স্তরে থাকার কথা সেই শক্তি স্তরেই আছে। সেই ভূমিস্তরে থাকা একটা ইলেকট্রনকে বাইরে থেকে যে পরিমাণ শক্তি আমি সরবরাহ করলে ইলেকট্রনটা নিউক্লিয়াসের যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলকে অতিক্রম করে, আকর্ষণ বলটা ছেড়ে দিয়ে অসীম দূরত্বে স্থানান্তরিত হচ্ছে, যার ফলে পরমাণুটা কি হচ্ছে, এক একক ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত হচ্ছে। তাহলে এই যে শক্তি আমি সরবরাহ করলাম, সেই শক্তিটাকে আমরা বলছি আয়নায়ন বিভব। তাহলে আয়নায়ন বিভব বলতে আমরা বুঝছি যে একটা গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুর ভূমিস্তরে অবস্থিত একটা যোজ্যতা ইলেকট্রনকে, এবং যে ইলেকট্রনটা সব থেকে দুর্বলভাবে নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত, সেই ইলেকট্রনকে যদি আমি অপসারণ করি কক্ষপথ থেকে, তার জন্য আমাকে ন্যূনতম যে পরিমাণ শক্তি সরবরাহ করতে হবে, সেই শক্তিটাকেই বলা হচ্ছে আয়নায়ন বিভব বা আয়নেশন পোটেনশিয়াল। ইংরেজিতে আয়নেশন পোটেনশিয়াল বা আইপি দ্বারা ডিনোট করা হয়, বা আয়নেশন এনার্জি আইই দ্বারাও নির্দেশ করা হয়। তাহলে আমরা সংজ্ঞা যদি লিখি, তাহলে লিখব কি, কোন গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুর ভূমিস্তরে অবস্থিত সবচেয়ে দুর্বলভাবে নিউক্লিয়াস দ্বারা যে ইলেকট্রন আকর্ষিত হয়, সেই যোজ্যতা ইলেকট্রনকে অপসারিত করে এক একক ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাকে আয়নায়ন
বিভব বলে। আয়নায়ন বিভব বা আয়নেশন পোটেনশিয়াল বলতে আমরা কিছু পরিমাণ শক্তিকে বোঝাচ্ছি, যে শক্তি নিউক্লিয়াস থেকে সব থেকে দুর্বলভাবে আকর্ষিত, নিউক্লিয়াসের দ্বারা সব থেকে দুর্বলভাবে আকর্ষিত যে যোজ্যত ইলেকট্রন, সেই যোজ্যত ইলেকট্রনকে অপসারণ করার জন্য আমি যে পরিমাণ শক্তি দিচ্ছি, যার ফলে পরমাণুটা এক একক ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত হচ্ছে, সেই পরিমাণ শক্তিকে আমরা বলছি আয়নায়ন বিভব। এখন মাথায় রাখবে যে কোনো পরমাণু তার যোজ্যতা কক্ষে একাধিক ইলেকট্রন থাকতে পারে। একটি পরমাণুর যোজ্যতা কক্ষে একাধিক ইলেকট্রন থাকতে পারে। যেমন ধরো এম পরমাণু, তার যোজ্যতা কক্ষ থেকে যদি একটা ইলেকট্রনকে সরিয়ে দিই, তাহলে এটা হবে একটা এম প্লাস আয়ন। তাহলে এই ইলেকট্রনটা অপসারণ করতে গেলে আমাদেরকে কিছু পরিমাণ শক্তি দিতে হচ্ছে, এটাকে আমরা বলছি আয়নেশন পোটেনশিয়াল বা আয়নায়ন বিভব। তাহলে এটা যেহেতু প্রথম ইলেকট্রন অপসারণ হলো, তার জন্য এটাকে বলছি IP1 বা IE1 ও বলা হয়। এবার M প্লাস থেকে যদি আমি আর একটা ইলেকট্রন অপসারণ করি, তাহলে এটা হবে M2 প্লাস। তখন আমার যে পরিমাণ শক্তি লাগবে সেটাকে বলবো IP2 বা দ্বিতীয় আয়নায়ন বিভব। তাহলে আয়নায়ন বিভব বলতে আমরা সাধারণত বুঝবো কি, প্রথম আয়নায়ন ইলেকট্রন অপসারণ করতে যে শক্তি লাগছে সেটাকেই বলা হচ্ছে আয়নায়ন বিভব। কিন্তু যখনই দ্বিতীয় ইলেকট্রন বা তৃতীয় ইলেকট্রন এরকমভাবে একাধিক ইলেকট্রন নির্গত হবে, তখন সেগুলোকে আমরা দ্বিতীয় তৃতীয় আয়নায়ন বিভব বলে থাকবো। তাহলে আয়নায়ন বিভব কথাটার মানেই, এই কথাটা বললেই তুমি বুঝবে যে পরমাণুটা থেকে একখানা ইলেকট্রন অপসারিত হচ্ছে, তার জন্য যে শক্তি লাগছে সেটাকে আমরা আয়নায়ন বিভব বলছি। কিন্তু যদি একটার বেশি ইলেকট্রন নির্গত হয়, 2, 3, তখন সেক্ষেত্রে তোমার দ্বিতীয় তৃতীয় আয়নায়ন বিভব এরকম কথা উল্লেখ করা হবে। এবার দেখো, তোমাদের এখান থেকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে কোনো পরমাণুর প্রথম আয়নায়ন বিভবের মান হবে সর্বনিম্ন। পরবর্তীতে তা ক্রমান্বয়ে বাড়তে শুরু করে। অর্থাৎ ফার্স্ট আইপি এটা হবে সব থেকে কম, এর থেকে হবে বেশি সেকেন্ড আইপি, এর থেকে বেশি হবে থার্ড আইপি, এরকম ভাবে চলতে থাকবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ফার্স্ট আইপিটা সব থেকে কম কেন, এবং পরবর্তী আয়নায়ন বিভবগুলোর মান ক্রমশ বাড়ছে কেন? দেখো, খুবই সহজ বিষয়। আমরা একটা পরমাণুর নিউক্লিয়াস আর এই ধরে নাও একটা কক্ষপথে এরকম একাধিক ইলেকট্রন অবস্থান করছে। আমি এটা প্রথম কক্ষপথ তা বলছি না, একটা নির্দিষ্ট কক্ষপথে। তাহলে নিউক্লিয়াসে যা প্রোটন আছে সেই প্রোটন কিন্তু তোমার আর বেরোবে না, প্রোটন সংখ্যা যা আছে তাই থেকে যাচ্ছে। ধরে নাও এগুলো প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন যেহেতু পজিটিভ চার্জ, তাহলে এর উপরে আকর্ষণ বল কাজ করছে, এর উপরে আকর্ষণ বল কাজ করছে, এর উপরে আকর্ষণ বল কাজ করছে। তাহলে যখন প্রাথমিক অবস্থায় মৌলটা পারমাণবিক অবস্থায় আছে,
তখন এই নিউক্লিয়াসের আকর্ষণ বল প্রতিটা ইলেকট্রনের উপরেই ভাগ হয়ে যাচ্ছে, প্রতিটা ইলেকট্রনের উপরেই কাজ করছে। তাহলে যদি সবার উপরে কাজ করে তাহলে কার্যকরী আকর্ষণ বলটা কি হচ্ছে? কম হচ্ছে। ধরো তোমার এইখানে কি হচ্ছে, কেউ টানে রাখছে, কেউ টানতে হচ্ছে, কেউ টানতে হচ্ছে, তাহলে সবগুলোকে টানতে গিয়ে বলটা ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু এবার যদি একখানা ইলেকট্রন বেরিয়ে যায়, ধরো না একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে নিউক্লিয়াসে তো প্রোটন সংখ্যা চেঞ্জ হলো না, নিউক্লিয়াসে যা পজিটিভ চার্জ ছিল সেই সংখ্যক পজিটিভ চার্জে বসে দিলাম। কিন্তু এই বাইরের কক্ষপথে দেখো ইলেকট্রন সংখ্যা কমে গেছে। তাহলে ইলেকট্রন সংখ্যা কমলে কি হবে? এবারে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা এই বহিস্থ ইলেকট্রনগুলোর উপরে তুলনামূলকভাবে বেশি কাজ করবে। তাহলে তুলনামূলকভাবে যদি বেশি কাজ করে তাহলে এই ইলেকট্রনটাকে সরাতে আমাকে এখন কি করতে হচ্ছে? বেশি শক্তি দিতে হচ্ছে। এখানে আগে কি হচ্ছিল, অল্প আকর্ষণ বল ছিল, অল্প শক্তি দিলে ইলেকট্রন নির্গত হচ্ছিল। কিন্তু যখনই একটা ইলেকট্রন কমে যাচ্ছে তখন অবশিষ্ট ইলেকট্রনের উপরে কিন্তু নিউক্লিয়াসের সাথে কার্যকরী আকর্ষণ বলের মান আগের তুলনায় বাড়ছে। তার জন্য দেখা যাচ্ছে কি যে প্রথম আয়নন বিভবের মান সবথেকে কম হয় এবং ক্রমান্বয়ে এই আয়নন বিভবের মান বাড়তে শুরু করে। তাহলে কথাটা মাথায় রাখবে, পারমাণবিক অবস্থায় নিউক্লিয়াসের আকর্ষণ বল সমস্ত যোজ্যতা ইলেকট্রনের ওপর ক্রিয়া করে। কিন্তু একটি ইলেকট্রন নির্গত হলে অবশিষ্ট যোজ্যতা ইলেকট্রনগুলির ওপর নিউক্লিয়াসের কার্যকরী আকর্ষণ বলের মান ক্রমশ বৃদ্ধি পায়। সেই কারণে প্রথম আয়নায়ন বিভবের মান সর্বনিম্ন ও পরবর্তী আয়নায়ন বিভবের মান ক্রমশ বাড়তে থাকে। বুঝতে পারলে? তাহলে মাথায় রাখবে যে পারমাণবিক অবস্থায় নিউক্লিয়াসের যে আকর্ষণ বল সেটা যোজ্যতা ইলেকট্রনগুলোর উপরে যা কাজ করে, একখানা ইলেকট্রন যেই বেরিয়ে যাচ্ছে তখন বাকি ইলেকট্রনগুলোর উপরে নিউক্লিয়াসের আকর্ষণ বল কিন্তু আগের তুলনায় বৃদ্ধি পাচ্ছে। যেহেতু আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে তার জন্য দেখা যাচ্ছে কি যোজ্যতা ইলেকট্রনগুলোকে এবার অপসারণ ঘটাতে বেশি পরিমাণ শক্তি দিতে হচ্ছে, যে কারণে দেখা যায় যে প্রথম আয়নন বিভবের মান সবথেকে কম হয় এবং পরবর্তীতে আয়নন বিভবের মান ক্রমশ বাড়তে শুরু করে। এবার দেখো এটাকে আমরা একটা পর্যায়গত ধর্ম বলতে পারি, অর্থাৎ পর্যায় এবং শ্রেণী বরাবর এই আয়নন বিভবের মানের একটা নির্দিষ্ট ক্রম আছে। আয়নন বিভবের
মান একটি পর্যায়গত ধর্ম। দেখো তোমরা দেখেছো যে পর্যায় বরাবর আমরা যখন বাম দিক থেকে ডান দিকে যাচ্ছিলাম পরমাণুর আকৃতি কমছিল, এরকম কমছিল, আর ওপর থেকে নিচে নামলে পরমাণুর আকৃতি ক্রমশ বাড়ছে। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকৃতি হ্রাস পায়, আর ওপর থেকে নিচে গেলে পরমাণুর আকৃতি বৃদ্ধি পায়। এটা আমরা জানি। তাহলে আমাদের শ্রেণী বরাবর আয়ন বিভবের পরিবর্তন কি হবে সেটা আমরা একটু লক্ষ্য করি। শ্রেণী বরাবর আয়ন বিভবের পরিবর্তন। দেখো আমরা দেখছি কি এখান থেকে ব্যাসার্ধ যা, এখানে ব্যাসার্ধ তার থেকে বেশি, এখানে ব্যাসার্ধ তার থেকে বেশি, এখানে ব্যাসার্ধ তার থেকেও বেশি। তাই ব্যাসার্ধ যত বাড়ে যোজ্যতা ইলেকট্রনের উপরে নিউক্লিয়াসের আকর্ষণ বল ততই কমতে শুরু করে। আর এই নিউক্লিয়াসের যদি আকর্ষণ বল যোজ্যতা ইলেকট্রনের উপরে কম হয় তাহলে সেই ইলেকট্রন অপসারণ করা সহজ। অর্থাৎ এখানে ইলেকট্রন, এখানেও ইলেকট্রন, এখানেও ইলেকট্রন, এখানেও ইলেকট্রন বসালাম, তাহলে এইখানে তো ব্যাসার্ধ সব থেকে বেশি, তাহলে এখানে আকর্ষণ বলটা কিন্তু সব থেকে কম। ধরে নাও এই বল দিয়ে টানছে, তাহলে এখানে এর থেকে বেশি বল দিয়ে টানবে, এখানে তার থেকে বেশি বল দিয়ে টানবে, এখানে তার থেকেও আরো বেশি বল দিয়ে টানবে। তাহলে আমরা দেখব কি এই ইলেকট্রন অপসারণ করা সব থেকে সহজ, আর এই ইলেকট্রন অপসারণ করা সব থেকে কঠিন। তাহলে মাথায় রাখবে শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে যেহেতু পরমাণুর আকৃতি ক্রমশ বাড়ছে, ব্যাসার্ধ ক্রমশ বাড়ছে, তাই নিউক্লিয়াসের কার্যকরী আকর্ষণ বল যোজ্যতা ইলেকট্রনের উপরে হ্রাস পায়, যে কারণে আমরা দেখি শ্রেণী বরাবর আয়ন বিভবের মান ক্রমশ কমতে শুরু করে। তাহলে কি বলছি, শ্রেণী বরাবর মৌলের পরমাণুর ব্যাসার্ধ ক্রমশ বাড়ে, ফলে মৌলের যোজ্যতা ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কমতে থাকে ও আয়ন বিভবের মান ক্রমশ হ্রাস পায়। তাহলে উপর থেকে নিচে নামলে যে কোনো শ্রেণী বরাবর আয়ন বিভবের মান ক্রমশ কমবে। তুমি ধরো ক্ষার ধাতু মৌল নিলে, তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তারপর হচ্ছে সিজিয়াম। তাহলে এদের মধ্যে যদি আমি আইপি ক্যালকুলেট করি, আইপি কম্পেয়ার করি, তাহলে লিথিয়াম হাইয়েস্ট, তারপর সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তুমি যদি গ্রুপ 2 আলোচনা করো তাহলে কি আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। তাহলে আমরা এখানেও দেখব কি আইপি যদি কম্পেয়ার করি তাহলে বেরিলিয়াম হাইয়েস্ট, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপর স্ট্রনসিয়াম, তারপরে বেরিয়াম। একই রকম ভাবে যে কোনো তুমি গ্রুপ ধরো, তুমি আর একটা তুলনা করছো, ধরো তুলনা করছো
নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তাহলে যদি আমি আইপি তুলনা করি তাহলে এটাও একটা গ্রুপ বরাবর দিয়েছি, গ্রুপ 15 এর এলিমেন্ট। তাহলে নাইট্রোজেন হাইয়েস্ট আর বিসমাথ হয়ে যাবে কি লোয়েস্ট। তাহলে আমরা দেখছি কি গ্রুপ বরাবর বা শ্রেণী বরাবর মৌলগুলির আয়নন বিভবের মান ক্রমশ কমতে শুরু করছে। এবার আমরা আসি পর্যায় বরাবর কি পরিবর্তন হবে। পর্যায় বরাবর পরিবর্তন, পর্যায় বরাবর আয়নায়ন বিভবের পরিবর্তন। দেখো আমি যদি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে কি দেখছি, ব্যাসার্ধ কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি জানি, ব্যাসার্ধ যদি ছোট হয় তাহলে নিউক্লিয়াসের কার্যকরী আকর্ষণ বল বহিস্থ ইলেকট্রনের উপরে ক্রমশ বাড়বে, তাই কি না? তাহলে পর্যায় বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে দেখছি কি যে মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ কমছে, তাহলে আমাদের কার্যকরী আকর্ষণ বল বাড়ছে। তাহলে সেই হিসাব অনুযায়ী আমরা বলতে পারি কি আয়নন বিভবের মান ক্রমশ বাড়বে। কিন্তু বাস্তব ক্ষেত্রে ক্রমশ বাড়ে না, এখানে কিছু অ্যাবনর্মাল বিহেভিয়ার আছে। ক্লাস 9 এর বইও তোমাদের ছিল, গ্রেটার দ্যান লেস দ্যান কিছু চিহ্ন দেওয়া ছিল। সেই জায়গাগুলো ক্লাস 9 এ ব্যাখ্যা করা হতো না, তখন বলা হতো মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। এখন আমরা সে কারণগুলো খুঁজে পাবো, খুব সহজ কারণ, একটু দেখলেই বুঝতে পারবে। তাহলে কি বলছি, পর্যায় বরাবর মৌলের পরমাণুর ব্যাসার্ধ হ্রাস পায়, ফলে যোজ্যতা ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের কার্যকরী আকর্ষণ বলের মান ক্রমশ বৃদ্ধি পায়। তাই আয়নায়ন বিভবের মান ক্রমশ বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু সর্বদা তা হয় না। বুঝতে পারলে? সর্বদা তা হয় না, হওয়ার কথা কিন্তু সর্বদা হয় না। তা দেখো আমরা যদি একটা পর্যায় বরাবর মৌল লিখি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। নিষ্ক্রিয় গ্যাসটাই আসছে না, নিষ্ক্রিয় গ্যাস পরে বলছি। তাহলে তোমার মনে হবে কি সব থেকে ছোট তো ফ্লুরিন, তাহলে সব থেকে বেশি আয়নন বিভব ফ্লুরিনের, তাই হয়, ফ্লুরিনের সব থেকে বেশি হয়। তারপরে অক্সিজেনের, তাই হয়। এটা হওয়ার কথা, তাই হয় বলছি, এটা হওয়ার কথা। তাহলে অক্সিজেনের নাইট্রোজেনের থেকে বেশি, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় নাইট্রোজেনেরই অক্সিজেনের থেকে বেশি হবে। তারপর আবার নর্মাল ট্রেন্ড, নাইট্রোজেনের বেশি কার্বনের কম, কার্বনের বেশি বোরনের কম। তাহলে এবার কি হওয়া উচিত, বোরনের বেশি বেরিলিয়ামের কম, কিন্তু এখানেও একটা ব্যতিক্রম আছে, যে দেখা যায় বেরিলিয়ামের বেশি বোরনের কম। তারপর আবার দেখা যাচ্ছে নর্মাল ট্রেন্ড, বেরিলিয়ামের বেশি লিথিয়ামের কম। একই রকম ভাবে তুমি যদি তৃতীয় পর্যায়ে নাও, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, তাহলে এক্ষেত্রেও দেখা যায় ক্লোরিন হাইয়েস্ট এদের মধ্যে, তারপরে ফসফরাসের বেশি, তারপরে আবার ফসফরাসের থেকে সিলিকন কম, সিলিকনের থেকে অ্যালুমিনিয়াম কম, আবার দেখা যাচ্ছে ম্যাগনেসিয়ামের বেশি, অ্যালুমিনিয়ামের কম, আবার
ম্যাগনেসিয়ামের বেশি, সোডিয়ামের কম। তাহলে এই কিছু কিছু জায়গায় অ্যানোমালাস ক্যারেক্টার, অর্থাৎ সাধারণ নিয়ম মেনে চলছে না, ব্যতিক্রম হচ্ছে। কার কার মধ্যে? বেরিলিয়াম, বোরন, এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম, এখানে হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, আর এখানে হচ্ছে ফসফরাস, সালফার। তাহলে এই যে অ্যানোমালাস ক্যারেক্টার বা ব্যতিক্রমী আচরণ, এগুলো কেন হচ্ছে সেটা আমাদের বুঝতে হবে। খুব সহজ ব্যাখ্যা, একটু ধৈর্য ধরলেই বুঝতে পারবে। দেখো, দেখো বেরিলিয়াম ও বোরনের মধ্যে বেরিলিয়ামের আয়নায়ন বিভব এর মান বোরন অপেক্ষা বেশি কেন? এই তো বিষয়। ইলেকট্রন বিন্যাস দেখো, বেরিলিয়াম হচ্ছে 4, ইলেকট্রনিক কনফিগারেশন 1:2:2। বোরন হচ্ছে 5, 1:2:2p1। তাহলে এখানে দেখছি কি 2s এ দুটো ইলেকট্রন, আর এখানে যোজ্যতা ইলেকট্রন কিন্তু 2p তে আছে। তাহলে তোমরা জানো যে ইলেকট্রন যদি যুগ্ম অবস্থায় থাকে, পেয়ার ফর্ম করে থাকে, তাহলে তার স্থায়িত্ব কি হয়? বেশি হয়। তার জন্য বেরিলিয়ামের এই যুগ্ম ইলেকট্রনকে ভেঙে অপসারণ করতে বেশি শক্তি লাগছে। কিন্তু বোরনের ক্ষেত্রে কি হচ্ছে? ইলেকট্রন আগে থেকেই অযুগ্ম অবস্থায় আছে, 2p তে আছে, তার জন্য সেখান থেকে খুব সহজেই একটা ইলেকট্রন অপসারিত হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো বেরিলিয়ামের 2s শক্তি স্তরে দুটি ইলেকট্রন যুগ্ম অবস্থায় থাকায় এর স্থায়িত্ব বেশি, তাই এর আয়নায়ন বিভবের মান বেশি হয়। অন্যদিকে হচ্ছে বোরনের 2p শক্তি স্তরে একটি অযুগ্ম ইলেকট্রন থাকায় সহজেই ইলেকট্রন অপসারণ সম্ভব। সেই কারণে বোরনের আয়নন বিভবের মান বেরিলিয়াম অপেক্ষা কম। বোরনের আয়নায়ন বিভবের মান বেরিলিয়াম অপেক্ষা কম হয়। বুঝতে পারলাম? তাহলে একই দশা, আমি আর ব্যাখ্যা করে দেবো না, তোমরা নিজেরা করতে পারবে। একই দশা আমরা দেখতে পাই ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। তাহলে ম্যাগনেসিয়ামের আয়নায়ন বিভবের মান অ্যালুমিনিয়াম অপেক্ষা বেশি হয় কেন? তাহলে একই কারণ। দেখো, ম্যাগনেসিয়াম অ্যাটমিক নাম্বার 12, ইলেকট্রনিক কনফিগারেশন 1:2:2p6 3s2, আর অ্যালুমিনিয়াম 13 1:2:2p6 3s2 3p1। তাহলে এখানে যোজ্যতা ইলেকট্রনটা 3p তে এককভাবে আছে, আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন
3s এর যুগ্ম অবস্থায় আছে, তার জন্য দেখা যাবে কি ম্যাগনেসিয়ামের আয়নন বিভবের মান অ্যালুমিনিয়াম থেকে বেশি হচ্ছে। তাহলে একই জায়গায় একই ট্রেন্ড আমরা একই রকম ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিতে পারছি। আবার লক্ষ্য করো, আমরা আরেকটা ঘটনা দেখেছি যে নাইট্রোজেন এবং অক্সিজেন এদের যদি আয়নন বিভবের মান বলি, তাহলে নাইট্রোজেনের আয়নন বিভবের মান অক্সিজেন অপেক্ষা বেশি কেন? নাইট্রোজেনের আয়নন বিভবের মান অক্সিজেনের থেকে বেশি কেন? তা দেখো, নাইট্রোজেন অ্যাটমিক নাম্বার হচ্ছে 7, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p3। আর অক্সিজেন হচ্ছে 8, ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p4। বুঝতে পারলে? তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছো কারণটা কি। নাইট্রোজেনের ক্ষেত্রে অর্ধপূর্ণ অবস্থায় আছে, তাহলে অর্ধপূর্ণ কক্ষকগুলোর স্থায়িত্ব কি হয়? বেশি হয়। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে দেখো অর্ধপূর্ণ স্থায়িত্ব নাই। যেহেতু অক্সিজেনের ক্ষেত্রে অর্ধপূর্ণ স্থায়িত্ব নাই, তার জন্য আমরা দেখছি নাইট্রোজেনের আয়নন বিভবের মান অক্সিজেন অপেক্ষা বেশি। তাহলে লিখব কি, নাইট্রোজেনের 2p শক্তি স্তরে অর্ধপূর্ণ 2p শক্তি স্তর ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ অবস্থায় থাকে, যে কারণে অধিক স্থিতিশীল ও আয়নায়ন বিভবের মান বেশি হয়। আর অক্সিজেনের ক্ষেত্রে কি হচ্ছে? অক্সিজেনের ক্ষেত্রে 2p শক্তি স্তরটা ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকছে। তাহলে ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকলে তার স্থায়িত্ব কি হচ্ছে? তুলনামূলকভাবে কম হচ্ছে। তাহলে মাথায় রাখবে, অক্সিজেনের 2p শক্তি স্তর ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ, সেই কারণে অক্সিজেনের আয়নায়ন বিভবের মান নাইট্রোজেন অপেক্ষা কম। তাহলে নাইট্রোজেনের থেকে অক্সিজেনে কেন কম, আমরা তাহলে অর্ধপূর্ণ স্থায়িত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারছি। আবার দেখো, এখান থেকে আরেকটা প্রশ্ন এরকম দেয়, এরকম প্রশ্ন আমরা আলোচনা করতেই পারি। নাইট্রোজেনের দ্বিতীয় আয়নায়ন বিভব এর মান অক্সিজেনের দ্বিতীয় আয়নায়ন বিভব অপেক্ষা কম হয় কেন? নাইট্রোজেনের দ্বিতীয় আয়নন বিভবের মান অক্সিজেনের দ্বিতীয় আয়নন বিভব অপেক্ষা কম হয় কেন? তাহলে দেখো, নাইট্রোজেন অ্যাটমিক নাম্বার 7, সেখান থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে সেটা হয়ে গেল কি n+। তাহলে এবার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6, তাহলে একটা ইলেকট্রন তো কমে গেল। আর অক্সিজেন অ্যাটমিক নাম্বার 8, নিশ্চিত অবস্থায় ইলেকট্রন 8, কিন্তু একটা ইলেকট্রন বেরিয়ে গেলে এটা হয়ে গেল O+, তখন ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 7। তাহলে এখানে ইলেকট্রনিক কনফিগারেশনটা চলে আসলো 1s2 2s2 2p2, আর এখানে ইলেকট্রনিক কনফিগারেশন আসলো 1s2 2s2 2p3। তাহলে দেখো,
এবার এখানে কিন্তু অর্ধপূর্ণ স্থায়িত্ব আর নাই, আর এর ক্ষেত্রে দেখো এবার অর্ধপূর্ণ স্থায়িত্ব তৈরি হয়েছে। তাহলে আমরা কি বলবো, ও প্লাসের ক্ষেত্রে অর্ধপূর্ণ স্থায়িত্ব আছে টুপির, কিন্তু এন প্লাসের ক্ষেত্রে টুপি এর অর্ধপূর্ণ স্থায়িত্ব নাই। তাহলে ও প্লাসটা এন প্লাসের তুলনায় অধিক স্থিতিশীল, তার জন্য ও প্লাসের আয়নন বিভবের মান বেশি হচ্ছে। অর্থাৎ ও প্লাসের আয়নন বিভব মানে কি, অক্সিজেনের দ্বিতীয় আয়নন বিভব। অর্থাৎ পরবর্তীতে যদি আর একটা ইলেকট্রন ছাড়তে চাই, অর্থাৎ ও টু প্লাস হতে চাই, এন প্লাস এন টু প্লাস হতে চাই, তখন তাহলে আমরা কি বলছি, ও প্লাসের টুপি কক্ষক গুলি ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ অবস্থায় থাকে, কিন্তু এন প্লাসের টুপি কক্ষকগুলি ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ অবস্থায় থাকে না। তাই অক্সিজেনের দ্বিতীয় আয়নায়ন বিভবের মান নাইট্রোজেনের দ্বিতীয় আয়নায়ন বিভব অপেক্ষা বেশি হয়। তাহলে নাইট্রোজেনের দ্বিতীয় আয়নন বিভবের মান থেকে অক্সিজেনের দ্বিতীয় আয়নন বিভবের মান বেশি, এটা আমরা বুঝতে পারলাম। দেখো একই ধরনের প্রশ্ন আমরা তাহলে বলতে পারি কি, নাইট্রোজেনের প্রথম আয়নায়ন বিভবের মান ফসফরাসের প্রথম আয়নায়ন বিভবের মান সালফার অপেক্ষা বেশি, কিন্তু দ্বিতীয় আয়নায়ন বিভবের মান সালফার অপেক্ষা কম হয় কেন, ব্যাখ্যা করো। এরকম প্রশ্ন যদি দেয় তাহলে একই রকম ইলেকট্রনিক কনফিগারেশন করবে। ফসফরাসের ক্ষেত্রে দেখবে কি 3p3, আর সালফারের ক্ষেত্রে হচ্ছে 3p4। তাহলে প্রথমে দেখছি কি ফসফরাসটা বেশি স্থায়ী আর সালফারটা কম স্থায়ী, তার জন্য প্রথম আয়নন বিভবের মান ফসফরাসের বেশি। কিন্তু যখন আমরা একখান ইলেকট্রন অপসারণ করে দেবো তখন দেখবো কি সালফারের ক্ষেত্রে অর্ধপূর্ণ স্থায়িত্ব হয়ে যাবে, ফসফরাসের ক্ষেত্রে অর্ধপূর্ণ স্থায়িত্ব থাকবে না। তখন দেখবো ফসফরাসেরই দ্বিতীয় আয়নন বিভবের মান সালফার অপেক্ষা কম হবে। এছাড়া দেখো আমাদের এই আয়নন বিভবের মান ভেদন ক্ষমতা বা আবরণী প্রভাব, স্ক্রিনিং এফেক্ট যেটা বলছিলাম ল্যান্থানাইট সংকোচনের ক্ষেত্রে, সেই আবরণী প্রভাবের মানের উপরেও নির্ভর করে। তাহলে কি বলছি, আয়নায়ন বিভবের মান আবরণী প্রভাবের ওপর নির্ভর করে। এবং তোমরা জানো যে আবরণী প্রভাব S greater than P greater than D greater than F। দেখো এই সংক্রান্ত আমি একটা উদাহরণ বলি, তাহলে বুঝতে পারবে। পটাশিয়াম ও কপার উভয়েরই যোজ্যতা ইলেকট্রন বিন্যাস
4s1, কিন্তু কপারের আয়নায়ন বিভব পটাশিয়াম অপেক্ষা বেশি। কেন? কোশ্চেনটা কি বুঝতে পারলে? পটাশিয়াম এবং কপার দুটোর ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে যত ইলেকট্রন দেখব 4s এ আছে, 4s1 অবস্থায় থাকে, কিন্তু দেখা যাচ্ছে কপারের আয়নেশন পোটেনশিয়াল ভ্যালু পটাশিয়াম অপেক্ষা বেশি। তাহলে কেন এরকম হচ্ছে? এর উত্তর কি? লক্ষ্য করো। আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি, পটাশিয়াম 19 পারমাণবিক অবস্থায় 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, আর কপারের যদি করি 29, ব্যতিক্রম আছে জানো তোমরা, 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে কি হয় 3d10 4s1। তাহলে এই যে মাঝখানে ডি কক্ষক আসছে, ডি এর আবরণী প্রভাব কি হয়? কম। তাহলে ডি এর আবরণী প্রভাব কম মানে এর নিউক্লিয়াস 4s এর উপরে বেশি করে আকর্ষণ বল ক্রিয়া করাবে। কিন্তু এখানে তো মাঝে ডি নাই, ডি না থাকার জন্য এই 4s এর উপরে নিউক্লিয়াসের আকর্ষণ বল কম। তাছাড়াও দেখো এর প্রোটন সংখ্যা 19 থেকে 29 হয়েছে, তো 19 থেকে 29 হয়েছে, নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বেড়েছে ঠিকই, কিন্তু পটাশিয়ামের ক্ষেত্রে যেহেতু ডি নাই, তার জন্য দেখা যাচ্ছে কি নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্সটা আউটার সেলের উপরে যথেষ্ট কম। কিন্তু কপারের ক্ষেত্রে 3d এই শক্তি স্তরের উপস্থিতির জন্য, এর আবরণী প্রভাবের মান কম হওয়ার জন্য 4s এর শক্তি স্তরের উপরে নিউক্লিয়াসের আকর্ষণ বল অত্যন্ত বেশি, যে কারণে দেখা যায় যে কপারের আয়নন বিভবের মান পটাশিয়াম অপেক্ষা বেশি হয়। তাহলে কি লিখব? Cu পরমাণুর 4s শক্তি স্তরের আগে সম্পূর্ণ 3d শক্তি স্তর থাকে, 3d শক্তি স্তর থাকে, যা নিউক্লিয়াসের আকর্ষণ বলকে কম বাধা দেয়। ফলে যোজ্যতা ইলেকট্রন তীব্রভাবে নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হয় ও আয়নায়ন বিভবের মান বেড়ে যায়। কিন্তু পটাশিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে? পটাশিয়ামের ক্ষেত্রে সেই সুবিধাটা নাই। পটাশিয়ামের ক্ষেত্রে 3d নাই, তার জন্য কি হচ্ছে নিউক্লিয়াসের আকর্ষণ বলকে তোমার বেশি ভাবে কার্যকর করতে দিচ্ছে না, কম বাধা দিচ্ছে। এখানে যেমন কম বাধা দিচ্ছে, তার মানে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা এর উপরে বেশি কাজ করছে। এখানে তো আগে পি আছে, পি এর বাধা দেওয়ার ক্ষমতা বেশি। তাহলে পি এর যদি বাধা দেওয়ার ক্ষমতা বেশি হয়, তাহলে নিউক্লিয়াসের উপরে আকর্ষণ বলটা কি হবে? এখানে যেমন বেশি ক্রিয়াশীল, এখানে কিন্তু কম ক্রিয়াশীল। তাহলে কি বলবো? পটাশিয়ামের ক্ষেত্রে ডি শক্তি স্তর অনুপস্থিত থাকায় ফোরেস ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল
বেশি ক্রিয়াশীল। ভুল হচ্ছে, নিউক্লিয়াসের আকর্ষণ বল কম ক্রিয়াশীল। বুঝতে পারলে? তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ বল কম ক্রিয়াশীল, তার জন্য কি হচ্ছে পটাশিয়ামের আয়নন বিভবের মান কম। তাহলে সেই কারণে পটাশিয়ামের আয়নায়ন বিভবের মান কম। তো যাই হোক, আমরা একটা প্রপার্টিজ বললাম, খুব গুরুত্বপূর্ণ প্রপার্টিজ, তাতেই অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে। আমি আর বড় করছি না, এটাই ভালো করে পড়ো। আমরা নেক্সট আবার একদিন পরে বা কালকেও হতে পারে, আগামী দিন আমরা ইলেকট্রন আসক্তিটা পড়ব।